আমার নাম রিমি। আমার বর প্রত্যেকদিন রাতে আমার ১ম প্রেমিক এবং আমাকে একটা ঘরের ভিতরে ভরে দিয়ে পেছন দিক থেকে দরজাকে লক করে দিত। তারপর আমার ১ম প্রেমিক ঘরে ঢোকা মাত্রই আমাকে এত বাজেভাবে মারত যে আমার খুব খারাপ অবস্থা হয়ে যেত। তাকে দেখা মাত্রই ভয়ে আমি কাঁপতে শুরু করে দিতাম। জানি না কেন আমার ব্যাপারে এটা জানার পরেও যে আমার প্রেমিক আছে এবং আমি আমার প্রেমিককে ভালোবাসি, তা সত্ত্বেও আমার বর আমাকেই বিয়ে করেছিল। আসলে বিয়ের পরেও আমি খুব অন্যায় কাজ করেছিলাম। সেটা হচ্ছে আমার প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলতাম। বিয়ের পরেও আমি প্রেমিকের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। যেটা আমি অনেক বড় অন্যায় করেছিলাম। আর সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম যে জীবনে কত বড় ভুল কাজ করেছি আমি। আসলে বিয়ের আগে আমি ঈশান নামের একটা ছেলেকে ভালোবাসতাম। কিন্তু আমার প্রেমিকের জন্য রেহানের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আসলে আমি খুব সাধারণ ঘরের মেয়ে ছিলাম এবং আমার প্রেমিকও খুব সাধারণ ঘরের ছেলে ছিল। কিন্তু রেহান আমাদের শহরের সবথেকে বড় স্বর্ণকারের ছেলে ছিল। আমাদের শহরের সবথেকে বড় গিনি হাউসের মালিকের ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, যার নাম রেহান। আমি দেখতে খুব সুন্দরী ছিলাম, তাই আমার বিয়ে রেহানের সঙ্গে হয়েছিল। আমার সৌন্দর্য দেখেই তারা আমাকে নিজের বাড়ির বউ বানিয়েছিল। কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকের কাছে টাকার দিক থেকে আমরা খুব তুচ্ছ ছিলাম। রেহানের সঙ্গে আমার যখন বিয়ে ঠিক হয়েছিল তখন আমার খুব মন খারাপ ছিল, কারণ আমি তো ঈশানকে ভালোবাসতাম, তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু আমার বাবা মা যখন দেখলো শহরের সবথেকে বড় এবং নামি দামি পরিবারের ছেলে আমাকে পছন্দ করেছে, তখন আমার বাবা মা একবারও আমার দিকটা ভেবে দেখেনি। তারা রেহানের সঙ্গে আমার বিয়ে পাকা করেছিল। আমার বাবা মা তো এটা ভেবে খুশি ছিল যে আমার অনেক বড়লোক পরিবারে বিয়ে হচ্ছে এবং আমি সেখানে রাজরানীর মতো থাকবো। কিন্তু বিয়ের পরে তো আমার সঙ্গে সব কিছু উল্টো হয়েছিল। আমার বিয়ে পাকা হওয়ার পর যখন আমার প্রেমিক ঈশানকে বলেছিলাম যে আমার বিয়ে রেহানের সঙ্গে ঠিক হয়েছে, তখন আমার প্রেমিক যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল। কারণ সে যদি আমাকে সত্যিই ভালোবাসতো তাহলে কি করে আমাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে করার কথা বলেছিল। আমি যখন তার সঙ্গে এই ব্যাপারে রাগারাগি করেছিলাম তখন সে আমাকে বলেছিল, তুমি কোনো চিন্তা করো না, আর বেশি কিছু না ভেবে রেহানের সঙ্গে বিয়েটা করে নাও। ঈশানের কথা শুনে বলেছিলাম, অন্য ছেলের সঙ্গে বিয়ে করার পরে তুমি আর কি ঠিক করবে? আর তুমি আমাকে কেমন ভালোবাসো যে অন্য কারোর সঙ্গে বিয়ে করার কথা বলছো? ঈশান তখন মুচকি হেসে বলল, তোমাকে যেটা বলছি সেটাই করো এবং আমার উপরে ভরসা রাখো। তাই তুমি চুপচাপ রেহানকেই বিয়ে করে নাও। তারপর ঈশানের কথা মতো বিয়ে করে আমি যখন শ্বশুরবাড়িতে এলাম, তখন আমার মন ঈশানের কাছেই আটকে ছিল। আমার শ্বশুরবাড়িতে শ্বশুর, শাশুড়ি এবং একটা ননদ থাকতো। রেহানের বিশাল বড় বাড়ি গাড়ি দেখেও রেহানের সঙ্গে চিরকাল থাকার কথা আমার মনের মধ্যে একটিবারও আসেনি। তারপর ফুলশয্যার রাতে যখন রুমের মধ্যে বসেছিলাম তখন ঈশানের সঙ্গে ফোনে কথা বলছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো আমার রুমের ভেতরে কেউ আসছে। আমি তাড়াতাড়ি করে ভয়ে ঈশানের সঙ্গে কথা বলা বন্ধ করে ফোনটা রেখে দিলাম। তারপর রুমের দরজা খুলে আমার বর ভেতরে ঢুকলো। ভেতরে ঢোকা মাত্রই সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি ফোনে কারোর সঙ্গে কথা বলছো? তাহলে তুমি কথা বলতে পারো। আমি না হয় একটু পরে রুমে আসবো। আমি তখন থতমত খেয়ে বললাম, না, মানে ওই বাবা মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম। তারপর বর আমার সঙ্গে কিছুক্ষণ গল্প করার পরে যখন আমার কাছে এসে নিজের অধিকার চাইলো, তখন আমি না পেরে তাকে জোরে আমার থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলাম। আর বলেছিলাম, আমার কাছে একটু অদ্ভুত লাগছে, আমি এখনও তৈরি নই, তাই কিছুদিন সময় চাই। আমার কথা শোনার পরে রেহান আমার হাত ধরে বলেছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যতদিন না চাইবে ততদিন আমি তোমাকে স্পর্শও করব না। তারপর বর এটা বলে সোফাতে গিয়ে শুয়ে পড়েছিল আর আমি বিছানাতেই ঈশানের কথা ভাবতে ভাবতে শুয়ে পড়েছিলাম। পরদিন সকালবেলা শ্বশুরবাড়িতে আমার ১ম দিন ছিল, তাই ভাবলাম সবার জন্য একটু মিষ্টি খাবার বানাবো। এটা ভেবে আমি কাউকে কোনো কিছু জিজ্ঞেস না করে সবার জন্য পায়েস রান্না করেছিলাম। তারপর পায়েসটা যখন প্রথমে আমার শাশুড়িকে দিলাম তখন পায়েসটা দেখা মাত্রই আমার শাশুড়ি অনেক রেগে পায়েসের বাটিটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তুমি গরিব ঘরের মেয়ে ছিলে, কিন্তু এখন একটা বড় বাড়িতে এসেছো, তাই নিজের চালচলন পরিবর্তন করো। এটা তোমার বাবার বাড়ি নয়। আমাদের বাড়ির একটা নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন মেনেই তোমাকে চলতে হবে। এটা তুমি কীরকম পায়েস বানিয়েছো? এই পায়েসে তো কোনো ড্রাই ফ্রুটস নেই। আর তুমি কাকে জিজ্ঞেস করে পায়েস বানিয়েছো? তুমি একবারও আমাকে জিজ্ঞেস করেছো কি? প্রথম দিন শাশুড়ির ওই রকম ব্যবহার দেখে আমি ভয়ে কাঁপছিলাম। ঠিক ওই সময় আমার বর উপর থেকে তৈরি হয়ে এলো এবং যখন দেখলো শাশুড়ি আমাকে বকাবকি করছে তখন বর বলল, মা, রিমি ধীরে ধীরে সব কিছু শিখে যাবে, তাই তুমি রিমির উপরে রাগ করো না। তারপর আমার শাশুড়ি বলল, কেন রাগ করব না? এই মেয়েটা আমাকে কিছু জিজ্ঞেস না করে রান্নাঘরে গিয়ে একটা জঘন্যতম পায়েস রান্না করেছে, যেটার মধ্যে কাজু কিশমিশ কিচ্ছু ছিল না। এরকম খাবার তো আমার বাড়ির কাজের মাসেও খায় না।
আর এর থেকে তো আমার বাড়ির কাজের মাসি খুব ভালো কাজ এবং রান্না জানে, তাই একে আমাদের বাড়ির কাজের মাসির থেকে সব কিছু শেখা উচিত। এই কথাটা বলে আমার শাশুড়ি রেগে নিজের রুমে চলে গেলেন। শাশুড়ি চলে যাওয়ার পরে আমি অনেক মন খারাপ করেই দাঁড়িয়েছিলাম। বর তখন অনেক ভালোবেসে আমার ঘাড়ে হাত দিয়ে বলল, তুমি নিজের মন ছোট করো না। আসলে তোমাকে একটা অনেক বড় সত্যি কথা বলা হয়নি। সেটা হচ্ছে উনি আমার সতের মা। আমার মায়ের মারা যাওয়ার পরে বাবা এটা দ্বিতীয় বিয়ে করেছে এবং নিধি আমার সতের বোন। কিন্তু আমি তাদেরকে খুবই ভালোবাসি। আমার মা যখন মারা যায় আমি তখন খুব ছোট ছিলাম। তখন আমার সতের মা এসে আমাকে নিজের ছেলের মতো অনেক ভালোবেসে মানুষ করেছে। তাই আমিও উনাকে খুব ভালোবাসি। আমি কোনো দিন উনাকে সতের মনে করিনি। আর আমার মা বাইরে থেকে যতটা কঠিন ভেতর থেকে ততটাই নরম। তুমি ধীরে ধীরে সব কিছু বুঝতে পারবে। তাই একদম ভয় পাবে না ও মন খারাপ করবে না। তোমার কিছু দরকার হলে আমাকে ফোন করে বলবে। আর তুমি যে পায়েসটা রান্না করেছো সেটা প্যাক করে আমাকে দিয়ে দাও। দোকানে আমার স্টাফদের খেতে দিব। বরের কথা শুনে আমার মনের ভয় ও কষ্ট একটু হলেও কমেছিল, কারণ সে খুব ভালোভাবে কথাগুলো আমাকে বুঝিয়ে বলেছিল। তারপর আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে বরের জন্য পায়েসটা প্যাক করে দিয়েছিলাম। আমার বর তো শাশুড়ি ও ননদকে এতটা ভালোবাসতো যে তাদের দেখে মনেই হতো না যে আমার বরের তারা সতের বোন ও মা। সেদিন আমার বরের দোকানে চলে যাওয়ার পরে আমি যখন নিজের রুমে গেলাম তখন ঈশান আমাকে ফোন করে বলল, তোমার ঘরের ব্যালকনিতে এসো। তার কথা শুনে আমি যখন ব্যালকনিতে গেলাম তখন ঈশানকে দেখে ভয়ে আমার চোখ মুখ লাল হয়ে গেছিল। আমার বাড়ির ব্যালকনিতে ঈশান দাঁড়িয়েছিল। তাকে দেখে আমি বললাম, তুমি এখানে কি করছো? কেউ দেখে নিলে অনেক বড় বিপদ হবে, তাই তুমি এখান থেকে চলে যাও। ঈশান তখন আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার প্রেমিকা। আমার যখন ইচ্ছে হবে তখন আমি তোমার সঙ্গে দেখা করতে আসব। আর তুমি তোমার বরের সঙ্গে কাল রাতে কোনো রকম শারীরিক সম্পর্ক করনি তো? তোমার উপরে শুধু আমার অধিকার আছে। আমি তো বুঝতে পারছিলাম না ঈশান আমার থেকে কী চাইছিল। একে তো তার কথা শুনে আমি রেহানকে বিয়ে করেছিলাম, আবার বিয়ের পরে সে আমাকে বরের সঙ্গে সম্পর্ক করতে বারণ করেছিল, যদিও বা আমি সম্পর্ক করিনি। তারপর ঠিক ওই সময় ননদ আমাকে ডাক দিচ্ছিল। ননদের আওয়াজ পেয়ে ভয়ে ঈশানকে বললাম, তুমি এখান থেকে চলে যাও, না হলে কেউ দেখে নিবে। তারপর আমি তাড়াতাড়ি করে ব্যালকনি থেকে ঘরের ভিতরে ঢুকে পড়লাম। ওই সময় আমি অনেক বেশি ঘাবড়ে গেছিলাম। ননদ আমার মুখ দেখে বলল, বৌদি তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? আর তুমি ব্যালকনিতে কার সঙ্গে কথা বলছিলে? আমি তখন থতমত খেয়ে বললাম, ফোনে কথা বলছিলাম। তারপর আমার ননদ বলল, ও আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি নিচে চলো, মা নিজের রুমটা পরিষ্কার করার জন্য তোমাকে ডেকেছে। আসলে বিয়ের পরে আমার শাশুড়ি বাড়ির সমস্ত চাকরদের আসতে বারণ করে দিয়েছিল এবং আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এমনকি আমার থেকে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে গেলে আমার শাশুড়ি আমাকে অপমান করতে ছাড়তো না। কথায় কথায় উনি আমাকে ছোট ঘরের মেয়ে বলে অপমান করতেন। এদিকে যত দিন যাচ্ছিল ততই আমি বুঝতে পারছিলাম যে আমার বর কত ভালো মনের মানুষ এবং কত দয়ালু। আসলে আমার শাশুড়ি এবং আমার ননদের যখন টাকার দরকার হতো তারা আমার বরের কাছ থেকে চেয়ে নিত, কিন্তু আমার বর কখনো তাদের কাছে টাকার হিসেব চাইতো না যে তারা ওই টাকাগুলো কোথায় খরচ করছে। ওদিকে আমার শ্বশুর দোকানে যেত না, কারণ উনার অনেক বয়স হয়েছিল, তাই উনি বাড়িতে আরাম করতেন। অত বড় দোকান আমার বর সামলাতো। সেদিন বিকেলবেলা যখন বর দোকান থেকে বাড়ি ফিরে এলো তখন আমার শাশুড়ির জন্য সোনার চুড়ি এবং আমার ননদের জন্য সোনার কানের দুল ও আমার জন্য ডায়মন্ডের নেকলেস এনেছিল। ডায়মন্ডের নেকলেস দেখে তো আমি খুবই খুশি হয়েছিলাম। আমার বর যখন সবার শেষে ডায়মন্ডের নেকলেসটা ব্যাগ থেকে বের করে আমার হাতে দিল তখন আমার শাশুড়ি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ও বউয়ের জন্য ডায়মন্ডের নেকলেস আর আমার জন্য শুধু একটা সোনার চুড়ি? বিয়ে হতে 7 দিনও হয়নি আর নিজের মাকে ভুলে গেলি? আর এমনিতেও কাঙ্গাল ঘরের মেয়ে ডায়মন্ডের মর্যাদা কি বুঝবে? ঠিক ওই সময় আমার ননদ বলল, তুমি যদি আমার নিজের দাদা হতে তাহলে আমাকেও ডায়মন্ডের কানের এনে দিতে। আমি যে তোমার সতের বোন, ওই জন্যই তো আমাকে শুধু একটা সোনার কানের দুল দিলে আর বৌদিকে ডায়মন্ডের নেকলেস। তারপর শাশুড়ি বলল, তুই যখন নিজের মাকে ভুলেই গেছিস তখন লকারের চাবি আমার হাতে কেন রেখেছিস? এই চাবিটাও নিজের বউকে দিয়ে দে আর তোর বউকেই এই বাড়ির মালকিন করে রাখ। এই বলে আমার শাশুড়ি নিজের কোমর থেকে চাবির গোছা বের করে বরের হাতে দিয়ে দিল। বর তখন মন খারাপ করে তার মাকে বলল, মা তুমি আমাকে ভুল ভাবছো, তুমি আমার সব কিছু, তোমাকে আমি কি করে ভুলতে পারি? আর এই ঘরের মালকিন শুদ্ধ তুমি, তাই এই চাবি তুমি নিজের কাছেই রাখো। আর ডায়মন্ডের আরও একটা নেকলেস তোমাকে এনে দিব, তাই নেকলেসের জন্য তুমি নিজের মন ছোট করো না। এবং তার বোনকে বলল, তোকে এর থেকেও ভালো নেকলেস এবং কানের দুল এনে দিব, তাই এই সব ছোটোখাটো কথার জন্য কখনো বলবি না যে আমি তোর সতের ভাই।
এই বলে আমার বর মন খারাপ করে নিজের রুমের দিকে চলে গেল। আমার বরের চলে যাওয়ার পরে শাশুড়ি আমার কাছে এসে বলল, এই ডায়মন্ডের নেকলেসটা আমাকে দিয়ে দাও, ভালো করে সামলে রাখবো। তারপর শাশুড়ি আমার হাত থেকে নেকলেসটা নিজের ঘরে নিয়ে চলে গেল। যত দিন যাচ্ছিল আমি ততই বরের দিকে আকর্ষিত হয়ে যাচ্ছিলাম, তার ভালো ব্যবহার এবং বাড়ির লোকের ও আমার প্রতি উদারতা ও ভালোবাসা দেখে। কিন্তু বিয়ের পরে তো আমি আমার প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলতাম, এমনকি তার সঙ্গে দেখা করতে বাইরে না গেলেও সে আমার শ্বশুরবাড়িতে লুকিয়ে চলে আসতো আমার সঙ্গে দেখা করতে। সেদিন আমি যখন মার্কেটে যাচ্ছিলাম তখন আমার প্রেমিক বাইরে দাঁড়িয়েছিল। সে আমাকে দেখা মাত্রই আমার হাত ধরে টেনে আমার কোমর ধরে বলল, আজকের মধ্যেই আমাকে 25,000 টাকা দিতে হবে। 25,000 টাকার কথা শুনে আমি অবাক হয়ে তাকে বললাম, আমি তোমাকে কি করে 25,000 টাকা দিতে পারি? আমি এত টাকা কোথায় পাবো? তখন ঈশান বলল, কেন? তোমার তো এত বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, তোমার বর তো কোটি টাকার মালিক, তুমি আমাকে মাত্র 25,000 টাকা দিতে পারবে না? আমি কিচ্ছু শুনতে চাই না, আজ বিকেলের মধ্যে আমাকে 25,000 টাকা দিতেই হবে, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তখন রেগে বললাম, টাকা না দিলে তুমি আমার কি করবে? তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমার প্রতি তোমার মনে এই ভালোবাসা ছিল? আমি তোমাকে টাকা দিব না। সে তখন রেগে আমার হাতটাকে অনেক জোরে ঘুরিয়ে দিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করলে তোর বরকে গিয়ে সব কিছু বলে দিব যে তুই আমার সঙ্গে এখনও সম্পর্ক রেখেছিস। তখন তোর বর তোকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিবে। দিন দিন ঈশান আমাকে ব্ল্যাকমেল করতো শুধুমাত্র টাকার জন্য। সেদিনের পর থেকে ঈশান ভয় দেখিয়ে আমার কাছে যখন তখন টাকা চাইতো। ধীরে ধীরে ঈশানের আসল চেহারা আমার সামনে আসছিল। আর ওদিকে ধীরে ধীরে বরের নম্র ব্যবহারের জন্য আমি তার দিকে আকর্ষিত হয়ে যাচ্ছিলাম। তখন বুঝতে পেরেছিলাম যে আসল ভালোবাসা কাকে বলে। আসলে ঈশান তো শুধুমাত্র টাকা পাওয়ার লোভে আমার সঙ্গে সম্পর্ক রেখেছিল, কিন্তু রেহান আমাকে সত্যিকারের ভালোবাসতো। কারণ সে আমার কাছে কিচ্ছু পায়নি, তা সত্ত্বেও আমার খেয়াল রাখতো এবং আমাকে ভালোবাসতো। শাশুড়ি আমাকে কোনো কড়া কথা বললে আমার বর শাশুড়ির দিক থেকে নিজের ছোট হয়ে আমার কাছে ক্ষমা চেয়ে নিত এবং ঘরের ভিতরে এসে আমাকে বলতো, রিমি, আমি জানি মায়ের কটু কথা শুনে তোমার খুব খারাপ লাগে, কিন্তু আমার মনে এটা বিশ্বাস আছে যে তুমি খুব তাড়াতাড়ি আমার মায়ের মন জয় করে নিবে, কারণ তুমি খুব ভালো এবং আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই মায়ের দিক থেকে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দেখবে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি মায়ের জন্য একদম মন খারাপ করবে না, আমি সবসময় তোমার পাশে আছি। আমার প্রতি বরের মনে এত ভালোবাসা দেখে আমি ঈশানকে এড়াতে শুরু করেছিলাম। সে যখন বুঝতে পেরেছিল আমি তাকে এড়াচ্ছি, তখন সে ফোন করে আমাকে হুমকি দিত। এমনকি যখন তখন আমার ঘরের ব্যালকনিতে চোরের মতো এসে দাঁড়িয়ে থাকতো এবং আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করত। সেদিন যখন সন্ধ্যাবেলায় আমি অনেক খুশি হয়ে বরের বাড়ি ফেরার অপেক্ষায় নিজের রুমে বসেছিলাম, তখন ঈশান ফোন করে বলল, ব্যালকনির গেটটা খোলো। তারপর আমি যখন ব্যালকনির দিকে এগিয়ে গেলাম তখন দেখলাম কাঁচের দরজার ওপারে ঈশান দাঁড়িয়েছিল। তাকে দেখে যখন আমি ভয়ে ব্যালকনির দরজাটা খুলিনি, তখন সে আমাকে এটা বলে ভয় দেখিয়েছিল যে আমি যদি ব্যালকনির দরজা না খুলি তাহলে সে কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়বে। ওটা শুনে আমি ভয়ে দরজাটা খুলেছিলাম। দরজা খোলার পরে ঈশান বলল, সাহস কী করে হলো তোমার প্রেমিককে এত সহজে ভুলে যাওয়ার? আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাব। তুমি শুধু আমার, আর তোমার বরের যা সম্পত্তি আছে সেগুলো খুব তাড়াতাড়ি আমার হবে। তাকে দেখে তো ভয়ে আমি কাঁপছিলাম, বুঝতে পারছিলাম না তাকে আমার থেকে কিভাবে দূর করব। তারপর সে আমার কোমর অনেক জোরে চেপে ধরে বলল, বড়লোক বর পেয়ে এখন তুমি আমাকে এড়াচ্ছ? তখন আমি তার ভয়ঙ্কর চেহারা দেখেছিলাম, কারণ সে আমার কোমর রাক্ষসের মতো এত জোরে চেপে ধরেছিল যে তখন ব্যথার চোটে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। কারণ সে রাক্ষসের মতো আমার কোমর আঁকড়ে ধরেছিল, যার ফলে তার আঙুলের নখ ঢুকে গিয়ে আমার কোমর থেকে রক্ত বেরোতে শুরু হয়েছিল। তখন অনেক চেষ্টা করেছিলাম তার হাতটা আমার কোমর থেকে সরিয়ে দেওয়ার, কিন্তু আমি পারিনি, কারণ পুরুষেরা এমনিতেই মেয়েদের থেকে অনেক শক্তিশালী হয়। আমি কেঁদে তার কাছে ভিক্ষা চেয়েছিলাম যাতে আমাকে ছেড়ে দেয়, কারণ তখন আমার শরীরে অনেক কষ্ট হচ্ছিল। শুধু তাই নয়, আমার ঘাড়ে সে এমনভাবে দাঁতের কামড় দিয়েছিল যে রক্ত বের করে দিয়েছিল। ওই সময় আমি ব্যথায় ও যন্ত্রণায় ছটপট করছিলাম, কিন্তু কাউকেই ডাকার সাহস পাইনি। তারপর ওই রাক্ষস বলেছিল, আমাকে এড়ানোর শাস্তি তুমি এইভাবেই পাবে। আমি তখন অনেক রেগে তার জামার কলার ধরে বলেছিলাম, তুই একটা রাক্ষস, তোর থেকে রেহান হাজার গুণে ভালো। তোর মতো মানুষকে বিশ্বাস করে ও ভালোবেসে আমি জীবনের সবথেকে বড় ভুল করেছি।
ঈশান তখন শয়তানি হাসি হেসে বলল, তোমার এসব ফালতু কথার মূল্য আমার কাছে নেই। তাই আমি যখন তোমাকে ডাকবো তখন তোমাকে আমার সঙ্গে দেখা করতে আসতেই হবে। নইলে তোমার সঙ্গে আমার যতগুলো ছবি এবং ভিডিও আছে সেইগুলো তোমার বর ও শাশুড়িকে দেখিয়ে দিব। তারপর সে আমাকে অনেক জোরে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে ব্যালকনির রাস্তা দিয়ে আমার রুম থেকে বেরিয়ে চলে গেল। তার চলে যাওয়ার পরে আমি কাঁদতে শুরু করেছিলাম, এটা ভেবে যে আমি একটা ভুল ব্যক্তিকে নিজের জীবনে জায়গা দিয়েছিলাম এবং বিয়ের আগে সে আমাকে তার অনুভূতির ফাঁদে ফেলে বোকা বানিয়েছিল, আর আমি সেটাকে তার ভালোবাসা ভেবে অনেক বড় ভুল করেছিলাম। আমি এমনভাবে ফেঁসে গেছিলাম যে তার ফাঁদ থেকে বের হতেই পারছিলাম না, যার জন্য আমি এখন আমার বরকে ভালোবাসি। ঈশানের জন্য আমার মনে আর কোনো জায়গা নেই। এতদিনে আমি বুঝতে পেরেছি ভালোবাসা কী। বিয়ের পরে মাঝে মধ্যে ঈশান আমার রুমে প্রবেশ করত, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক কোনো দিন জানতে পারিনি, কারণ তারা নিজেদের রুমেই থাকতো। বিয়ের পরে আমি ও বর একই ঘরে থাকলেও আমরা আলাদাভাবে ঘুমোতাম। আমার বর সোফায় ঘুমাতো এবং আমি বিছানায় ঘুমাতাম, কিন্তু আমি আর বেশি দেরি করতে চাইনি। তাই সেদিন রাতে বরকে বলেছিলাম যে আমি তাকে অনেক ভালোবাসি এবং তাকে আর নিজের থেকে দূরে রাখতে পারবো না। তাই সেদিন রাতে আমি ও বর খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। আমার বরের মাঝে যে দূরত্ব ছিল সেদিন রাতে সব দূরত্ব আমরা মিটিয়ে দিয়েছিলাম। বিয়ের কিছুদিন পরে বর আমাকে খুশি খুশি এটিএম দিয়েছিল, এটা বলে যে তোমার যখন যা দরকার হবে এই এটিএম থেকে টাকা তুলে নেবে। আর এমনিতেও আমার বর যে আলমারিতে নগদ টাকা রাখতো সেই আলমারির চাবিটাও আমাকে দিয়েছিল, এবং সেই টাকাগুলো থেকে আমি ভয়ে ঈশানকে বের করে দিতাম, কারণ আমি বরকে হারাতে চাইনি। ওই ভয়ে ঈশান যখন যার টাকা চাইতো, আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার ও বরের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমি ভয়ে টাকা দিয়ে দিতাম। ঈশান যখন খুব বাড়াবাড়ি করতে শুরু করেছিল তখন আমি অনেকবার ভেবেছিলাম যে বরকে সব কিছু সত্যি কথা বলে দেব, কিন্তু আমার সাহস হয়নি। এভাবে বেশ কিছুদিন কাটার পরে বর আমাকে যা সারপ্রাইজ দিয়েছিল তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল। কারণ সেদিন আমি যখন রান্নাঘরে রান্না করছিলাম তখন বর এসে আমাকে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, রান্নাঘর থেকে বাইরে এসো। বরের কথা শুনে আমি খুশি খুশি রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে যা দেখলাম তাতে ভয়ে আমার মাথা পুরো ঘুরে উঠল, কারণ আমার চোখের সামনেই ঈশান দাঁড়িয়েছিল। তাকে দেখে তো আমার পুরো শরীর ও হাত পা কাঁপছিল। বর তখন বলল, এই ছেলেটার নাম হচ্ছে ঈশান। আজ থেকে ঈশান আমাদের বাড়িতেই থাকবে। তোমাদের যা দরকার হবে ঈশানকে বলবে, ঈশান তোমাদের বাইরের কাজ করে দিবে। তাই তোমাদের আর বাইরে মার্কেটে সবজি বা অন্য কিছু কিনতে যাওয়ার দরকার নেই। তোমাদের অসুবিধের জন্যই আমি আজ থেকে ঈশানকে বাড়িতে রেখেছি। ঈশান হচ্ছে দস্যু কাকার ছেলে। দস্যু কাকা আমাদের দোকানের সব থেকে বিশ্বস্ত স্টাফ। তখনই আমি বুঝে গেছিলাম ঈশান এটা চালাকি করে আমাদের বাড়িতে ঢোকার জন্য প্ল্যান করেছে। তাকে দেখে তো ভয়ে আমার পুরো শরীর কাঁপছিল। বর তখন আমার কাছে এসে বলল, কি হয়েছে, তোমার শরীর ঠিক আছে তো? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি অনেক ভয় পেয়েছো। আমি তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি চোখ মুখ মুছে বললাম, না না, সব ঠিক আছে। বর তখন ঈশানের জন্য 1 কাপ চা নিয়ে আসতে বলল। আমি তখন মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে, আনছি। ওদিকে ঈশান আমার দিকে তাকিয়ে তাকিয়ে শয়তানি হাসি হাসছিল। আমি বুঝে গেছিলাম যে সে নিশ্চয়ই কিছু খারাপ করার জন্য এই বাড়িতে ঢুকেছে, কিন্তু সব কিছু জানার পরেও আমার সাহস হয়নি বরকে আমারও তার ব্যাপারে সব কিছু সত্যি বলার। তার পরের দিন সকালবেলা বর যখন দোকানে চলে গেল এবং আমি যখন রুমেই ছিলাম তখন ঈশান লুকিয়ে আমার রুমে এসে বলেছিল, দেখলে তো তোমার বাড়িতে আমি কিভাবে ঢুকে পড়েছি, আর খুব তাড়াতাড়ি তোমাকেও এখান থেকে নিয়ে যাব। তার সঙ্গে খুব শীঘ্রই তোমার বরের সমস্ত সম্পত্তি আমার নামে করব। তার কথা শুনে রাগে তার দিকে আঙুল দেখিয়ে বলেছিলাম, তুই কিচ্ছু করতে পারবি না। আমার বরের আমি কোনোদিন আমার জন্য ক্ষতি হতে দেব না। ঈশান তখন অনেক জোরে জোরে হাসতে শুরু করলো ও বলল, আচ্ছা তাহলে বরের সঙ্গে প্রেম হয়ে গেছে বুঝি, কিন্তু এই প্রেম আমি কোনোদিন পুরো হতে দেব না, কারণ তোকে খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাব। এদিকে যত দিন যাচ্ছিল ঈশান আমার শাশুড়ি ও ননদের মন জয় করার চেষ্টায় ছিল। তারপর সেদিন বর সকালের নাস্তা করছিল, ঠিক ওই সময় ঈশান আমার বরের কাছে এসে বলল, স্যার আপনাকে এই ফাইলে সিগনেচার করতে হবে, বাবা এই ফাইলটা আপনার জন্য দিয়ে পাঠিয়েছে। আমার বর তো কোনো কিছু না দেখে ফাইলে সিগনেচার করে দিয়েছিল। সেদিন রাত্রেবেলা বরকে বলেছিলাম কোনো ফাইলে সিগনেচার করার আগে যাতে ভালো করে পড়ে দেখে, এবং আমি বরকে এটাও বলেছিলাম যে ঈশানকে মোটেই আমার ভালো লাগে না। বাড়ির কাজ করার সঙ্গে সঙ্গে আমার বর ঈশানকে দোকানের অ্যাকাউন্টের কিছু কাজ দিত এবং সে ওই কাজগুলো আমাদের বাড়িতে বসে করত। এমনকি সে দিন দিন আমার ননদের কাছে যাওয়ার চেষ্টা করেছিল। আমি ননদকে এই ব্যাপারে বলেছিলাম যে সে যাতে ঈশানের থেকে দূরে থাকে। ঈশান মোটেও ভালো ছেলে নয়। সেদিন ঈশান আমাদের বাড়িতে বসে বরের সম্পত্তি দখল করার জন্য কাগজপাতি রেডি করছিল, এবং সে আমাকে বলেছিল আগামী 2 দিনের মধ্যে নাকি বরের সমস্ত সম্পত্তি সে নিজের নামে করে নেবে। আসলে সেদিন আমাদের একটা জায়গায় নেমন্তন্ন ছিল।
আমাদের সবার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি, কারণ ঈশান বাড়িতে একা ছিল। আমি জানতাম তাকে বাড়িতে একা রেখে যাওয়া ঠিক হবে না। আমি এটাও জানতাম সে নিশ্চয়ই কোনো গণ্ডগোল পাকাবে। তাই সবাই যখন যাওয়ার জন্য রেডি হয়েছিল, তখন আমি বরকে বাহানা করে বলেছিলাম আমি যেতে পারবো না, আমার শরীর খারাপ আছে। বর আমাকে যাওয়ার জন্য ফোর্স করেনি, কিন্তু ওই সময় আমার ননদ বরকে বলল, বৌদিকে এইভাবে একা রেখে যাওয়া ঠিক হবে না, বৌদিকেও আমাদের সঙ্গে যেতে বলো। আর এমনিতেও তোমার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে। বর তখন বলল, তোর বৌদির যাওয়া ঠিক হবে না। আর তোর বৌদি একা কোথায় আছে? ঈশান তো বাড়িতেই থাকবে। তোর বৌদির কিছু অসুবিধা থাকলে ঈশানকে বলবে। আর এমনিতেও তোর বৌদির আজকে শরীর খারাপ আছে। আমার ননদ তখন বরকে বলল, ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, অন্ততপক্ষে সেই কথাটা তো একবার শোনো। তখন বর বলল, যাওয়ার সময় গাড়িতে বসে তোর কথা শুনবো। যাওয়ার সময় বর আমাকে বলল, তুমি সাবধানে থেকো, আমরা এখন বেরোচ্ছি। আমি তখন মাথা নাড়িয়ে বরকে বললাম, ঠিক আছে। বরের ও বাড়ির লোকে চলে যাওয়ার পরে বাড়িতে আর কেউ ছিল না। ওই সময় আমি ও ঈশান ছিলাম। ওদের সবার বেরোনোর পরে আমি ঈশানের কাছে গিয়ে বললাম, তুমি এগুলো কিসের কাগজ রেডি করছো? তুমি আমাকে সব কিছু সত্যি কথা বলো। ঈশান তখন বলল, এই কাগজটা দেখছো, এটা হচ্ছে সম্পত্তির কাগজ। আজ তোমার বরের এটাতে সিগনেচার নিব, তারপর তোমার বরের সব সম্পত্তি আমার নামে হবে। আমি তখন রেগে কাগজগুলো নষ্ট করে দিয়ে বললাম, আমি এটা কোনো দিন হতে দেব না। আমার পাপের শাস্তি আমি নিজে ভোগ করতে রাজি আছি, কিন্তু আমার জন্য বরের কোনো ক্ষতি হতে দিব না। ঈশান তখন কাছে এসে আমার গালে একটা থাপ্পড় মেরে যা বলল, সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল। তারপর সে বলল, আমার সঙ্গে তর্ক করার সাহস কী করে হলো? আর এমনিতেও তোমার সঙ্গে রেহানের বিয়ে আমি দিয়েছি, এটা আমার প্ল্যান ছিল। আমার বাবাকে তোমার ছবি আমি দিয়েছিলাম, এবং বাবা তোমার সঙ্গে রেহানের বিয়ে ঠিক করেছিল। রেহান আমার বাবাকে অনেক বিশ্বাস করে, এবং আমার বাবা এটা জানতো না যে এই বিয়ের পিছনে আমার কিছু মতলব আছে। আর আমি এটা এই কারণেই করেছিলাম, যাতে তোমার সঙ্গে রেহানের বিয়ে হওয়ার পরে আমি রেহানের সব সম্পত্তি যাতে নিজের নামে করে নিতে পারি। আমি তখন তার জামার কলার ধরে বললাম, শয়তান, তুই আমাকে নিয়ে খেলা করেছিস? আমি তোকে ছাড়বো না। আমি বরকে সব সত্যি কথা বলে দেব। এতে রেহান যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাতে আমার কোনো কষ্ট হবে না। কিন্তু আজ আমি রেহানকে সব সত্যি কথা বলে দেব। ঈশান তখন আমার কথা শুনে রেগে গিয়ে নিজের প্যান্টের বেল্ট খুলে আমার শরীরে আঘাত দিতে শুরু করলো। ব্যথা ও যন্ত্রণায় আমি চিৎকার করে কাঁদছিলাম, কিন্তু তাও আমি হার মানিনি। তারপর সে আমাকে অনেক মারার পরে আমার শাড়ির আঁচল ধরে যখন শাড়ি খুলতে শুরু করলো, তখন আমি না পেরে নিজেকে ওই শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমার শরীরে অনেক আঘাত দেওয়ার পরে যখন সে আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছিল, ঠিক ওই সময় পেছন দিক থেকে আমার বর এসে আমার থেকে ওই শয়তানটাকে অনেক জোরে দূরে সরিয়ে তাকে থাপ্পড় মারতে শুরু করেছিল, এবং তাকে তার বেল দিয়ে অনেক মেরেছিল। আমি তখন তাড়াতাড়ি উঠে গিয়ে বরকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমাকে ক্ষমা করে দাও। ওই শয়তানটার সঙ্গে একসময় আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি এখন তোমাকেই ভালোবাসি। তাই ও আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, একটা সম্পত্তির কাগজও তৈরি করেছে, এবং ছলনা করে ওই পেপারের মধ্যে তোমার কাছে সিগনেচার নেওয়ার সিদ্ধান্ত করেছিল। আমি ওটা জানতে পেরে যখন তার সঙ্গে প্রতিবাদ করেছিলাম, তখন সে আমাকে অনেক মেরেছে। কিন্তু বিশ্বাস করো, আমি আর ওই শয়তানটাকে ভালোবাসি না। বর তখন আমাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাদের দুইজনের ব্যাপারে অনেক আগেই সব কিছু জেনে গেছি। তাই আমি জেনে শুনে এই শয়তানটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম, যাতে তুমি নিজের মুখে আমাকে তার সত্যিটা বলতে পারো। কারণ আমি এটাও জানতাম তুমি ভয়ে আমাকে সত্যি কথা বলতে পারোনি। বরের সব কথা শোনার পরে আমি তো অনেক আশ্চর্য হয়েছিলাম, কারণ সে সব কিছু জানার পরেও আমাকে কিচ্ছু বলেনি, অন্ধের মতো আমার উপর বিশ্বাস করে গেছে। তারপর আমার বর ঈশানকে বলেছিল, তোকে একদিনের সময় দিলাম, তুই এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যা, নইলে আমি কিন্তু বাধ্য হব তোকে পুলিশের হাতে দিতে। শুধুমাত্র দোষু কাকার জন্য তোকে ছেড়ে দিচ্ছি, কারণ তোর বাবা আমার দোকানের সব থেকে ভালো কর্মচারী। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং বাবার মতো মনে করি। তোকে পুলিশের হাতে দিলে তোর বাবার অনেক কষ্ট হবে, এই ভেবে আমি তোকে ছেড়ে দিচ্ছি। সেদিন আমি বরের পা ধরে ক্ষমা চেয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম বর কিভাবে আমাদের ব্যাপারে সব কিছু জানতে পেরেছিল। তখন বর বলল, যেদিন আমি বরের সঙ্গে সম্পর্ক করেছিলাম, সেদিন সে ঘরের মিটমিটে আলোতেও আমার ঘাড়ে দাঁতের কামড়ের দাগ এবং কোমরে আঁচড়ের দাগ দেখতে পেয়েছিল। সেটা দেখে আমার বরের অনেক রাগ হয়েছিল আমার উপরে, কিন্তু সে সব কিছু সহ্য করেছিল এবং আমার ব্যাপারে সত্যিটা জানার জন্য আমার উপর নজর দিয়ে রেখেছিল, যেটা আমি বুঝতেই পারিনি। তারপরে সেদিন যখন আমি ঈশানের সঙ্গে ফোনে কথা বলছিলাম, তখন আমার বর সব কিছু শুনেছিল
যে ঈশান কিভাবে আমাকে ব্ল্যাকমেল করে। ফোনে আমার ও ঈশানের কথা শুনে বর বুঝে গেছিল যে ঈশান আমাকে ব্ল্যাকমেল করে। শুধু তাই নয়, আমার বর যখন লুকিয়ে আমার মোবাইল চেক করেছিল, তখন ঈশানের ফোন নাম্বার নিজের মোবাইলে সেভ করেছিল এবং ওই নাম্বার দেখে জানতে পেরে গেছিল যে এটা তো তার দোকানের দস্যু কাকার ছেলের নাম্বার। এবং আমার বর ননদকেও খেয়াল রাখতে বলেছিল যে আমাকে কে ফোন করে এবং কে মেসেজ করে এই ব্যাপারে। সেদিন যখন রান্নাঘরে আমার মোবাইল রাখা ছিল, তখন আমার ননদ লুকিয়ে ঈশানের একটা মেসেজ দেখতে পেয়েছিল এবং সেই মেসেজে লেখা ছিল যে আমি যদি তাকে 10,000 টাকা না দিই, তাহলে সে আমার সব ভিডিও এবং ছবি লিক করে দেবে। এবং এই কথাগুলো আমার ননদ বরকে বলে দিয়েছিল। তখন আমার বর চালাকি করে ঈশানকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল তাকে শাস্তি দেওয়ার জন্য। ঈশান আমার সঙ্গে প্রথম থেকেই ভালোবাসার নাটক করেছিল। সে আমাকে কোনো দিন একটু হলেও ভালোবাসেনি। নিজের স্বার্থের জন্য আমাকে শুধুমাত্র ব্যবহার করেছিল। সে আমার অনেক ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু শেষে আমার সঙ্গে সব কিছু ভালোই হয়েছিল। এই জন্যই বলে, লোকের ক্ষতি করতে নেই। লোকের ক্ষতি করতে গিয়ে যে নিজের ক্ষতি হবে সেটা ভেবে কাজ করতে হয়। আজ আমার বরের সঙ্গে অনেক সুখে আছি, আর ভালোবাসা দিয়ে আজ আমার শাশুড়ির মনও জয় করতে পেরেছি। এখন আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।